রহস্যময় পারিবারিক গল্প। আমার ডায়াবেটিস টেস্ট করাতে ছেলের সাথে ল্যাবে গিয়েছিলাম। রিপোর্ট নিতে গিয়ে ল্যাব টেকনিশিয়ান বলল, স্যার, আপনার ওয়াইফের সুগার লেভেল স্বাভাবিক, তবে আরও যত্ন নিতে হবে। আমি তাকে সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে আমার হাত ধরে বলল, হ্যাঁ, আমি খুব যত্ন নিব। ল্যাব থেকে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম, ওয়াইফ বলতে দিলি কেন? সে রিপোর্টটা আমার হাতে দিয়ে বলল, মা, এই রিপোর্টে দেখো তোমার স্বাস্থ্য ভালো, কিন্তু আমার হৃদয়ের রিপোর্টে দেখা যাবে আমি তোমার প্রেমে অসুস্থ। ও আমি হাসতে গিয়েও পারলাম না। তুমি জানো, যখন টেকনিশিয়ান আমাদের স্বামী-স্ত্রী ভাবল, আমার মনে হলো এটাই স্বাভাবিক। তার চোখে অদ্ভুত দৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি, তোমার স্বাস্থ্যের যত্ন নিতে চাই স্বামী হিসেবে। রিপোর্টের কাগজ বাতাসে উড়ছিল। এই মেডিকেল রিপোর্ট বলছে তুমি সুস্থ, কিন্তু আমার প্রেম তোমার জন্য অসুস্থ করে তুলেছে। আমার হাত তার হাতে কাঁপছিল। বিয়ে করো আমাকে, আমি সারা জীবন তোমার যত্ন নেব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মমতা সরকার। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সরকার, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, তনয় আর প্রিয়া। তনয় ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৪ বছর বয়সী, নবম শ্রেণীতে পড়ে। আজকের এই গল্পটি আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় ঘটনা, যেটা শুরু হয়েছিল আমার ডায়াবেটিস টেস্টের সময় থেকে। কিন্তু এই গল্পে যা ঘটবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেদিন সকালে আমার মাথা ঝিমঝিম করছিল। হঠাৎ করে মনে হচ্ছিল আমার সুগার লেভেল বেড়ে গেছে। প্রদীপ অফিসে গেছে, প্রিয়া স্কুলে। তনয় বাড়িতে ছিল। আমি তনয়কে বললাম, তনয়, আমাকে একটু ল্যাবে নিয়ে যাবি? সুগার টেস্ট করাতে হবে গি। তনয় আমার দিকে তাকিয়ে বলল, অবশ্যই মা। তুমি প্রস্তুত হও, আমি বাইক নিয়ে আসছি। তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখলাম। মনে হচ্ছিল সে আমাকে নিয়ে কোথাও যেতে পেরে খুশি। ল্যাবে যাওয়ার পথে তনয় আমার পাশে বসে থাকল, তার হাত আমার কাঁধে রাখা। মা, তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। তার কণ্ঠস্বরে এমন আদর যে আমার মনে হলো এই যেন আমার স্বামী বলছে। ল্যাবে পৌঁছে আমি রক্ত দিলাম। টেকনিশিয়ান বলল, ১ ঘণ্টা পরে রিপোর্ট তৈরি হবে। আমরা বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। তনয় আমার হাত ধরে রাখল। মা, তুমি জানো আমি তোমার জন্য কতটা চিন্তা করি? আমি হাসলাম। তুমি তো আমার ছেলে, চিন্তা করবেই। কিন্তু তনয়ের মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে অন্য কিছু বলতে চাইছে। ১ ঘণ্টা পরে আমরা রিপোর্ট নিতে গেলাম। টেকনিশিয়ান আমাদের দেখে বলল, স্যার, আপনার ওয়াইফের সুগার লেভেল একদম স্বাভাবিক, তবে আরও যত্ন নিতে হবে। আমি অবাক হয়ে তনয়ের দিকে তাকালাম। সে তো আমাকে সংশোধন করল না যে আমি তার মা, স্ত্রী নই, বরং মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি খুব যত্ন নিব তার। ল্যাব থেকে বের হওয়ার পর আমি তনয়কে জিজ্ঞেস করলাম, তুমি ওকে সংশোধন করলে না কেন? আমি তো তোমার মা, স্ত্রী নই। তনয় রিপোর্টটা আমার হাতে দিয়ে বলল, মা, এই রিপোর্টে দেখো তোমার স্বাস্থ্য ভালো, কিন্তু আমার হৃদয়ের রিপোর্ট যদি করানো হতো তাহলে দেখা যেত আমি তোমার প্রেমে অসুস্থ। আমি তার কথা শুনে হাসতে গিয়েও পারলাম না। এ কি বলছে সে? তনয়, তুমি কি বলছ? তনয় আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো, যখন টেকনিশিয়ান আমাদের স্বামী-স্ত্রী ভাবল, আমার মনে হলো এটাই স্বাভাবিক। আমি তোমাকে স্ত্রী হিসেবে দেখতে পছন্দ করি। আমার মুখ শুকিয়ে গেল। তনয়, তুমি কি বলছ? আমি তোমার মা। তনয় আরও কাছে এসে বলল, আমি জানি তুমি আমার মা, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তোমার স্বাস্থ্যের যত্ন নিতে চাই স্বামী হিসেবে। রিপোর্টের কাগজ হঠাৎ বাতাসে উড়ে গেল। তনয় বলল, এই মেডিকেল রিপোর্ট বলছে তুমি সুস্থ, কিন্তু আমার প্রেম তোমার জন্য আমাকে অসুস্থ করে তুলেছে। আমার হাত কাঁপছিল। তনয় আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তনয়, থামো। তুমি কি বলছ? আমি চিৎকার করে উঠলাম। তনয় শান্ত গলায় বলল, বিয়ে করো আমাকে, আমি সারা জীবন তোমার যত্ন নেব। আমি দৌড়ে বাড়ির দিকে চলে গেলাম। তনয় আমার পিছু পিছু আসছিল। বাড়িতে পৌঁছে আমি দরজা বন্ধ করে দিলাম। কিন্তু তনয়ের কাছে চাবি আছে। সে ঢুকে এসে বলল, মা, তুমি কেন পালিয়ে গেলে? আমি তো তোমার ক্ষতি করব না।
আমি কোনায় গিয়ে দাঁড়ালাম। তনয়, তুমি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। এসব কি বলছ? তনয় কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমার মা। কিন্তু আমার মন তোমাকে অন্যভাবে দেখতে চায়। আমি তোমার সাথে স্বামী স্ত্রীর মতো থাকতে চাই গু। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তনয়, এটা পাপ। তুমি আমার সন্তান। তনয় আরও কাছে এসে বলল, মা, পাপ পুণ্য আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি। তোমাকে চাই উ। হঠাৎ ঘরে একটা অদ্ভুত আওয়াজ হল, যেন কেউ জোরে দরজা ঠুকছে। তনয় আমার দিক থেকে মুখ ফিরিয়ে দরজার দিকে তাকাল। কে আসতে পারে এই সময়? তনয় বলল। দরজার আওয়াজ আরও জোরে হল। তনয় দরজা খুলতে গেল। বাইরে দেখি একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে। সে আমাদের দেখে বলল, আমি ডক্টর রহমান। আপনাদের ল্যাব রিপোর্টে একটা ভুল হয়েছে কি? আমি অবাক হয়ে গেলাম। কি ধরনের ভুল? ডক্টর রহমান বলল, আসলে আপনার ছেলের রক্তের নমুনা আমরা ভুলবশত টেস্ট করেছি। তার রিপোর্টে দেখা যাচ্ছে তার মানসিক অবস্থার কিছু সমস্যা আছে কি। তনয় চমকে গেল। কি ধরনের সমস্যা? ডক্টর রহমান বলল, আপনার রক্তে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা মানসিক বিভ্রান্তি তৈরি করে। এ ধরনের ক্ষেত্রে রোগী নিজের মা বা বোনকে নিয়েও অস্বাভাবিক চিন্তা করতে পারে কি। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাহলে তনয় সত্যিই অসুস্থ? এটা কোনো রোগের লক্ষণ? ডক্টর রহমান আরও বলল, তবে চিন্তার কিছু নেই। সঠিক চিকিৎসায় এটা ভালো হয়ে যাবে। আপনাদের সাথে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে গু। তনয় আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি বুঝতে পারছি। আমার সত্যিই কোনো সমস্যা হয়েছে। আমি তোমার সাথে যা বলেছি সেটা স্বাভাবিক নয় গু। আমি তনয়ের কাছে গিয়ে তার মাথায় হাত রাখলাম। তনয়, তুমি আমার ছেলে। আমি তোমাকে সুস্থ করে তুলব। ডক্টর রহমান বলল, আপনারা আগামীকাল আমার চেম্বারে আসুন। আমি বিস্তারিত পরীক্ষা করব উ। সেই রাতে তনয় আলাদা ঘরে ঘুমাল। আমি সারা রাত জেগে রইলাম। মনে হচ্ছিল কোনো দুঃস্বপ্ন দেখছি। পরদিন সকালে প্রদীপ অফিস যাওয়ার আগে আমি তাকে সব বললাম। প্রদীপ প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন ডক্টরের কথা বললাম তখন সে গুরুত্ব দিল। আমরা তিনজন মিলে ডক্টরের চেম্বারে গেলাম। ডক্টর রহমান তনয়ের আরও কিছু পরীক্ষা করল। তারপর বলল, আপনার ছেলের মস্তিষ্কে একটা ছোট টিউমার আছে। এটার কারণে তার আচরণে পরিবর্তন হচ্ছে গি। আমার মাথা ঘুরে গেল। টিউমার? এটা কি ক্যান্সার? ডক্টর রহমান বলল, না, এটা সাধারণ টিউমার। অপারেশন করে বের করে ফেলা যাবে। তবে এটার কারণে তার মানসিক আচরণে এমন পরিবর্তন হয়েছে গি। তনয় আমার হাত ধরে বলল, মা, আমি দুঃখিত। আমি বুঝতে পারিনি যে আমার সাথে কি হচ্ছে গি। আমি তনয়কে বুকে জড়িয়ে ধরলাম। তুমি আমার ছেলে। তোমার কোনো দোষ নেই গি। ডক্টর রহমান বলল, আগামী সপ্তাহে অপারেশনের ব্যবস্থা করব। এরপরে তিনি একদম সুস্থ হয়ে যাবেন গু। অপারেশনের দিন আমি হাসপাতালে তনয়ের পাশে বসে রইলাম। অপারেশন সফল হল। ডাক্তার বলল, টিউমারটা সম্পূর্ণ বের করে ফেলা হয়েছে গি। তনয় যখন জ্ঞান ফিরল তখন সে আমার দিকে তাকিয়ে হাসল। মা, আমি এখন ভালো আছি। আমার মনে আছে আমি তোমার সাথে কি আজেবাজে কথা বলেছিলাম গ। আমি তনয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। সেসব ভুলে যাও। তুমি এখন সুস্থ উ। তনয় বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমার আচরণ কতটা খারাপ ছিল উ। তোমার কোনো দোষ ছিল না তনয়। তুমি অসুস্থ ছিলে গু। আমি তাকে আশ্বস্ত করলাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরার পথে তনয় বলল, মা, আমি এখন বুঝতে পারছি তুমি আমার মা। আর আমি তোমার সন্তান। এটাই আমাদের সম্পর্ক উ। বাড়িতে পৌঁছে প্রিয়া দৌড়ে এসে তনয়কে জড়িয়ে ধরল। ভাইজা, তুমি সুস্থ হয়ে গেছ? তনয় প্রিয়াকে কোলে তুলে বলল, হ্যাঁ, আমি একদম সুস্থ উ। প্রদীপ তনয়ের কাঁধে হাত রেখে বলল, আমার ছেলে ফিরে এসেছে গিউ। সেই রাতে আমরা সবাই মিলে একসাথে খাবার খেলাম। তনয় আগের মতোই হাসি খুশি। আমার মনে হচ্ছিল যেন একটা দুঃস্বপ্ন শেষ হয়েছে। কিন্তু এর পরদিন থেকে আরেকটা অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করল। বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ হতে লাগল। যেন কেউ দেওয়ালে আঁচড় দিচ্ছে। প্রথম রাতে আমি ভেবেছিলাম ইঁদুর হবে। কিন্তু আওয়াজটা এতটাই জোরে ছিল যে পুরো বাড়ি কাঁপছিল। তনয় আমার কাছে এসে বলল, মা, তুমিও কি আওয়াজ শুনতে পাচ্ছ? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, কিন্তু এটা কি?
প্রদীপ উঠে এসে বলল, আমি দেখে আসি। সে টর্চ নিয়ে পুরো বাড়ি খোঁজ করল, কিন্তু কিছুই পেল না। পরদিন রাতেও একই আওয়াজ হল, এবার আরও জোরে। প্রিয়া ভয়ে কাঁদতে লাগল। তনয় বলল, আমার মনে হচ্ছে এই বাড়িতে কোনো আত্মা আছে কি। প্রদীপ রেগে গেল, কি সব বাজে কথা বলছ? আত্মা আবার কি? কিন্তু তৃতীয় রাতে যা হল তাতে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রাত ৩টার দিকে আমাদের ঘরের দেওয়ালে হঠাৎ একটা ছায়া দেখা গেল। ছায়াটা মানুষের মতো ছিল, কিন্তু তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি চিৎকার করে উঠলাম। প্রদীপ লাইট জ্বালাল, কিন্তু কিছুই নেই। পরদিন সকালে আমরা পাশের বাড়ির কাকু দাদুর সাথে কথা বললাম। তিনি বলল, তোমাদের বাড়িতে অনেক আগে একটা দুর্ঘটনা হয়েছিল। তখন এক তরুণী মারা গিয়েছিল। আমি অবাক হয়ে গেলাম। কি ধরনের দুর্ঘটনা? কাকু দাদু বলল, সেই মেয়েটা তার ছেলের সাথে অস্বাভাবিক সম্পর্ক করতে চেয়েছিল। তার ছেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মেয়েটা মারা গিয়েছিল। আমার শরীর শীতল হয়ে গেল। আমাদের সাথে যা ঘটছে সেটা কি সেই ঘটনার সাথে জড়িত? কাকু দাদু আরও বলল, তারপর থেকে এই বাড়িতে যারা থাকে তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা ঘটে গিয়ে। সেই রাতে আমরা সবাই একসাথে এক ঘরে ঘুমালাম। কিন্তু রাত ২টার দিকে আবার সেই আওয়াজ শুরু হল। এবার আওয়াজটা আমাদের ঘরের দরজার বাইরে থেকে আসছিল, যেন কেউ দরজায় নক করছে। তনয় উঠে দরজার কাছে গেল। কে বাইরে? সে জিজ্ঞেস করল। বাইরে থেকে একটা মহিলার কণ্ঠস্বর এল, আমাকে ভেতরে আসতে দাও। আমরা সবাই ভয়ে কুঁকড়ে গেলাম। প্রদীপ বলল, দরজা খোলো না গি। কিন্তু মহিলার কণ্ঠস্বর আরও জোরে হল, আমি এই বাড়ির মালিক, আমাকে ঢুকতে দাও। তনয় কাঁপতে কাঁপতে বলল, আমরা দরজা খুলব না গি। হঠাৎ দরজা নিজে নিজেই খুলে গেল। আমরা দেখলাম একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার পোশাক পুরনো ধরনের, মুখটা ফ্যাকাশে। মহিলাটা আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার মতোই। তোমার ছেলেকে নিয়ে তুমিও অস্বাভাবিক ভাবনা ভেবেছ। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, আমি কিছু ভাবিনি। আমার ছেলে অসুস্থ ছিল। মহিলাটা হাসল। তার হাসি ভীষণ ভয়ঙ্কর লাগছিল। মিথ্যে কথা বলো না। আমি জানি তুমি মনে মনে তোমার ছেলের কথা ভেবেছ। আমার গলা শুকিয়ে গেল। সত্যি বলতে কি, তনয়ের কথাবার্তা শোনার পর আমার মনেও কিছু অদ্ভুত চিন্তা এসেছিল, কিন্তু আমি সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেছি। মহিলাটা আরও কাছে এসে বলল, আমার নাম রুমা। আমিও একসময় তোমার মতো একজন মা ছিলাম। আমার ছেলে অভিজিৎ। প্রদীপ সাহস করে বলল, তুমি কি চাও? রুমা প্রদীপের দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার গল্প শেষ করতে, যেটা আমি জীবিত অবস্থায় করতে পারিনি। তনু জিজ্ঞেস করল, কি গল্প? রুমা বসে পড়ল আমাদের সামনে। আমার ছেলে অভিজিৎ আমাকে খুব ভালোবাসত। একদিন সে আমাকে বলেছিল যে সে আমাকে স্ত্রী হিসেবে চায়। আমি প্রথমে অস্বীকার করেছিলাম। আমি ভয়ে প্রিয়াকে জড়িয়ে ধরলাম। এ কি শুনছি? রুমা আরও বলল, কিন্তু ধীরে ধীরে আমার মনেও সেই চিন্তা ঢুকতে লাগল। আমার স্বামী মারা গিয়েছিল, আমি একা ছিলাম। অভিজিৎ খুব যত্ন নিত আমার। প্রদীপ রেগে গিয়ে বলল, এসব কি বাজে কথা বলছ? ছেলেমায়ের মধ্যে এমন সম্পর্ক হয় না। রুমা হেসে বলল, হ না? তাহলে তোমার স্ত্রীর মনে কেন তনয়ের জন্য এমন চিন্তা এসেছিল? আমি চমকে গেলাম। আমার মনে কোনো খারাপ চিন্তা আসেনি। রুমা আমার দিকে তাকিয়ে বলল, যেদিন তনয় তোমাকে বলেছিল সে তোমাকে ভালোবাসে, সেদিন রাতে তুমি কি ভেবেছিলে? আমার মুখ দিয়ে কথা বের হল না। সত্যি বলতে কি, সেই রাতে আমি ভেবেছিলাম তনয় যদি সত্যিই আমাকে স্বামীর মতো যত্ন নেয় তাহলে কেমন লাগত। রুমা বুঝতে পারল আমি কি ভাবছি। দেখেছ, তুমিও ভেবেছিলে। এটাই স্বাভাবিক। মা আর ছেলের মধ্যে এমন আকর্ষণ হওয়াই স্বাভাবিক। প্রদীপ রেগে বলল, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। রুমা প্রদীপকে উপেক্ষা করে আমার দিকে তাকিয়ে বলল, মমতা, তুমি আমার গল্প শুনবে? আমি তোমাকে বলব আমার সাথে কি হয়েছিল। আমি মাথা নাড়লাম। আমার কিছু করার ছিল না। রুমা বলতে শুরু করল, আমি প্রথমে অভিজিতের কথা মানিনি, কিন্তু সে আমার এত যত্ন নিত যে আমার মন নরম হয়ে গিয়েছিল। সে আমাকে বলত, মা, আমি তোমার চেয়ে ভালো কেউ পাব না, তুমিই আমার সবচেয়ে প্রিয় মানুষ। তনয় কাঁপতে কাঁপতে বলল, এরপরে কি হয়েছিল? রুমা বলল, একদিন আমি রাজি হয়ে গিয়েছিলাম।
আমি ভেবেছিলাম অভিজিৎ তো আমার সন্তান, সে আমার ক্ষতি করবে না। কিন্তু যখন আমরা কাছে এলাম তখন অভিজিৎ নিজেই ভয় পেয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কেন ভয় পেয়েছিল? রুমা বলল, সে বুঝতে পারল এটা ভুল। কিন্তু তখন আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম সে আমাকে স্ত্রীর মতো ভালোবাসুক। কিন্তু সে পিছিয়ে গেল। প্রদীপ বলল, তো সে তো ঠিকই করেছিল। রুমা রেগে গিয়ে বলল, ঠিক করেছিল? সে আমাকে প্রথমে এমন আশা দিয়েছিল, তারপর হঠাৎ করে মুখ ফিরিয়ে নিল। আমি কষ্ট পেয়েছিলাম। তনু জিজ্ঞেস করল, তারপর কি হল? রুমা বলল, আমি অভিজিতের সাথে ঝগড়া করেছিলাম। বলেছিলাম সে আমার সাথে প্রতারণা করেছে। সেই ঝগড়ার সময় আমি সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেলাম। আমার শরীর শীতল হয়ে গেল। তুমি দুর্ঘটনা মারা গিয়েছিলে? রুমা বলল, হ্যাঁ। কিন্তু আমি শান্তি পাইনি। আমার মন এখনও চায় একজন ছেলের সাথে মা হিসেবে ভালোবাসার সম্পর্ক করতে। প্রিয়া ভয়ে কাঁদতে লাগল। প্রদীপ প্রিয়াকে কোলে নিল। রুমা আমার দিকে এগিয়ে এসে বলল, মমতা, তুমি আমার মতো হও। তুমি তনয়কে স্বামীর মতো ভালোবাসো। আমি পিছিয়ে গিয়ে বললাম, না, আমি পারব না। তন আমার ছেলে। রুমা রেগে গিয়ে বলল, তাহলে তুমি আমার মতো কষ্ট পাবে। তোমার মন সারা জীবন খালি থাকবে। হঠাৎ রুমা অদৃশ্য হয়ে গেল। কিন্তু ঘরে তার কণ্ঠস্বর ভেসে আসতে লাগল, আমি চলে যাচ্ছি না। তোমাদের জীবনে থেকে যাব, যতক্ষণ না তুমি আমার কথা মানো। পরদিন থেকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেল। রুমা প্রতিদিন আমাদের কাছে আসত। কখনো দেখা যেত, কখনো শুধু কণ্ঠস্বর শোনা যেত। সে আমাকে বলত, মমতা, তুমি তনয়কে ভালোবাসো। তোমার স্বামী তো তোমার যত্ন নেয় না। তনয় তোমার চেয়ে ভালো যত্ন নেবে। আমি কান বন্ধ করে রাখতাম। কিন্তু রুমার কথাগুলো আমার মনে ঢুকে যেত। একদিন তনয় আমার কাছে এসে বলল, মা, আমার মনে হচ্ছে এই ভূত আমাদের মাথা খারাপ করে দিতে চাইছে। আমাদের কোনো ওঝা বা পীরের কাছে যেতে হবে। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমরা কাল মিয়া পীরের কাছে যাব। পরদিন আমরা সবাই মিলে মিয়া পীরের কাছে গেলাম। পীর সাহেব আমাদের কথা শুনে বলল, এই ভূত খুবই বিপজ্জনক। এটা মানুষের মনে পাপের চিন্তা ঢুকিয়ে দেয়া। আমি জিজ্ঞেস করলাম, এর থেকে মুক্তির উপায় কি? পীর সাহেব বলল, তোমাদের বাড়ি ছেড়ে অন্য জায়গা চলে যেতে হবে। এই ভূত ওই বাড়িতেই আটকা আছে। প্রদীপ বলল, কিন্তু আমাদের সব কিছুই তো ওই বাড়িতে। পীর সাহেব বলল, জীবনের চেয়ে কি বাড়ি বড়? এই ভূত তোমাদের পরিবার নষ্ট করে দেবে। আমরা সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু যখন আমরা প্যাকিং করছিলাম তখন রুমা আবার এসে হাজির হল। সে বলল, তোমরা কোথায় যাবে? আমি তোমাদের সাথে যাব। তনয় বলল, তুমি এই বাড়িতে আটকা আছো, আমাদের সাথে আসতে পারবে না। রুমা হেসে বলল, কে বলেছে আমি এই বাড়িতে আটকা? আমি মমতার সাথে আটকা। যেখানে সে যাবে আমি সেখানে যাব। আমার মাথায় যেন বজ্রপাত হল। এটা কি বলছে? রুমা আমার দিকে তাকিয়ে বলল, যেদিন তুমি আমার কথা ভেবেছিলে সেদিন থেকেই আমি তোমার সাথে জুড়ে গেছি। পীর সাহেবের কাছে ফিরে গিয়ে আমরা এই কথা বললাম। পীর সাহেব চিন্তিত হয়ে বলল, এটা খুবই খারাপ। এই ভূত আপনার আত্মার সাথে মিশে গেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমার মুক্তির উপায় কি? পীর সাহেব বলল, আপনাকে 40 দিন কঠোর সাধনা করতে হবে। প্রতিদিন রোজা রেখে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে হবে। আমি রাজি হয়ে গেলাম। আমি 40 দিন কঠোর সাধনা শুরু করলাম। প্রথম 10 দিন রুমা আমাকে বিরক্ত করতে লাগল, কিন্তু আমি অটল রইলাম। 20 দিন পরে রুমার শক্তি কমে গেল। সে আর আমার সাথে কথা বলতে পারছিল না। 30 দিন পরে সে একদম দুর্বল হয়ে গেল। 40 দিন পূর্ণ হওয়ার দিন রুমা শেষবারের মতো আমার সামনে এসে বলল, মমতা, আমি হেরে গেছি। তোমার ঈমান আমার চেয়ে শক্তিশালী। আমি তাকে বললাম, রুমা, তুমি ভুল পথে গিয়েছিলে। মা আর ছেলের মধ্যে এমন সম্পর্ক হয় না। রুমা মাথা নিচু করে বলল, আমি বুঝতে পেরেছি। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। তারপর সে আলোর মধ্যে মিলিয়ে গেল। আমি বুঝলাম সে শান্তি পেয়ে গেছে। আমাদের জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। তনয় সুস্থ হয়ে গেল। আমাদের পরিবারে আবার শান্তি ফিরে এলো। এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে পারিবারিক সম্পর্কের একটা সীমা আছে। সেই সীমা অতিক্রম করা পাপ। তনয় এখন একটি মেয়েকে ভালোবাসে।
সে তাকে বিয়ে করতে চায়। আমি খুশি তার জন্য। প্রিয়া এখন ভালো আছে। সে পড়াশোনায় মন দিয়েছে। প্রদীপ আমার প্রতি আরও যত্নশীল হয়েছে। আমাদের দাম্পত্য জীবন আরও সুন্দর হয়েছে। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে শয়তানের কুমন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। কিন্তু ঈমান আর সাধনার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। আমি এখন নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহর কাছে আমার পরিবারের জন্য দোয়া করি। তনয় এখন নিয়মিত মসজিদে যায়। সে বুঝেছে জীবনে ধর্মের গুরুত্ব কত বেশি। আমাদের বাড়িতে এখন শান্তি। কোনো ভূতের উপস্থিতি নেই। রুমার আত্মা শান্তি পেয়ে গেছে। কখনো কখনো রাতে আমার মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। কিন্তু আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের রক্ষা করেছেন। এই গল্পটি শুনে যারা মনে করেছিলেন এটা অন্যরকম গল্প, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা আসলে একটা রহস্যময় ভৌতিক গল্প ছিল। জীবনে এমন অনেক রহস্য আছে যা আমরা বুঝতে পারি না। কিন্তু ঈমান আর সৎপথে থাকলে আল্লাহ সব বিপদ থেকে রক্ষা করেন। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে পরিবারের প্রতিটি সদস্যের জন্য নির্দিষ্ট ভূমিকা আছে। সেই ভূমিকা অতিক্রম করা ঠিক নয়। আজ আমি আমার গল্প শেষ করছি এই কথা দিয়ে যে পরিবার হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করাই আমাদের কর্তব্য।